ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে 2025-এ পরীক্ষা দেবে বা ফর্ম ফিল আপ করবে, প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এএনএম জিএনএম এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিগত বছর যে কোশ্চেনগুলো এসেছিল, আজকে আমরা জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে সমস্ত কোশ্চেন অ্যান্সার 2021-এর কোশ্চেন, 2022-এর কোশ্চেন, 2023-এর কোশ্চেন এবং 2024-এর কোশ্চেন, সমস্ত শিফট অনুযায়ী জেনারেল নলেজের অল কোশ্চেন একটি ক্লাসের মধ্যে আমরা কভার করব। এর আগে আলাদা সমস্ত সাবজেক্ট, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ম্যাথ, ইংলিশ, রিজনিং, সমস্ত ক্লাস এইভাবে আমরা প্রোভাইড করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবে। আজকের ক্লাসে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে যে পার্টটা অল ওভার একটি ক্লাসে কভার করব। সমস্ত ক্লাসের পিডিএফ বা সমস্ত ক্লাসের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করছি, তোমরা লার্ন মাইল অ্যাপে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল এটা লিখে সার্চ করবে, সেখানে তোমরা লার্ন মাইল অ্যাপ ইনস্টল করলে পিওআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এইভাবে অপশন পাবে। এএনএম জিএনএম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2021-এ শিফট 1 শিফট 2, 22-এ শিফট 1 শিফট 2, 2023-এর কোশ্চেন, 2024-এর কোশ্চেন উত্তর সমেত অর্থাৎ অ্যানসার শিট সমেত তোমরা এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই লার্ন মাইল অ্যাপে পাবে। যাদের প্রয়োজন অবশ্যই অ্যাপটি ইনস্টল করে এখানে তোমরা প্র্যাকটিস করবে, পড়ে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে আসছি। এএনএম জিএনএম 2021-এ শিফট 1-এ যে কোশ্চেনগুলো দিয়েছিল এক এক করে আলোচনা করব। তার আগে আরো একটা কথা বলে নি, তোমরা যদি আমাদের জিএনএম এএনএম 2025 এর জন্য নতুন একটি ব্যাচ, সম্পূর্ণ নতুন ব্যাচ, এই ব্যাচে অ্যাডমিশন করতে চাও, তোমরা অল্প খরচ করে অর্থাৎ টোটাল আমরা এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত 699 টাকা নেব। এই ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস, কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস তোমরা এখানে পাবে। প্রত্যেকদিন সন্ধ্যে 7টা থেকে এই ক্লাসগুলো হয়। যারা অ্যাডমিশন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস লাইভ পাবে, চ্যাপ্টার ভিত্তিক ভাবে, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই পাবে এই 699 টাকা পেমেন্ট করলে। একবারই পেমেন্ট করতে হয়, কোনো মান্থলি টাকা এখানে নেওয়া হয় না। নিজেদের যদি পেমেন্টের অপশন না থাকে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারো, তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে। কখন কি ক্লাস রয়েছে, ক্লাসের রুটিন সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ করলে আমরা জানিয়ে দেব। তো আমরা ক্লাসে প্রথমে যে কোশ্চেনটি দিয়েছে 2021-এর শিফট 1 জেনারেল নলেজ থেকে, সেটা বলছি দেখো। জঙ্গল বুক বইটি কে লিখেছেন? জঙ্গল বুক এই বইটি কে লিখেছেন? এবার এখানে অপশনগুলো দেওয়া রয়েছে সত্যজিৎ রায়, অনিতা দেশাই, চার্লস ডিকেনস, তারপর হচ্ছে রুডইয়ার্ড কিপলিং। তো মনে রাখতে হবে জঙ্গল বুক, দেখবে মুঙ্গলি নামে একটা কার্টুন হয়, অনেকেই দেখো, মুঙ্গলি মানে নেগড়ে বাঘের সঙ্গে একটা বাচ্চার কার্টুন, এইটা কিন্তু জঙ্গল বুক এর মূল যে বই সেটা হচ্ছে জঙ্গল বুক। এটা লিখেছেন রুডইয়ার্ড কিপলিং। রাইট অ্যান্সার অপশন ডি, রুডইয়ার্ড কিপলিং। ইনি সাহিত্যে মানে হচ্ছে বিশেষ করে ইংরেজি সাহিত্যে, এটা ইংরেজি সাহিত্যে লেখা বই, শিশু সাহিত্য। তাহলে রুডইয়ার্ড কিপলিং জঙ্গল বুক বইটি লিখেছেন। তাহলে অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, এলাহাবাদ শহরের নতুন নাম কি? এলাহাবাদ শহরের নতুন নাম কি? অপশনে রয়েছে প্রয়াগরাজ, সারাভাইনগর, যমুনানগর, সঙ্গমপুরী। এলাহাবাদ শহরের নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। কি বললাম? এলাহাবাদ শহরের নতুন নাম প্রয়াগরাজ। এটা উত্তরপ্রদেশের একটি মহানগর। ঠিক আছে, অপশন এ এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, কত সালে জার্মানির পরাজয়ের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সাল থেকে কত সালের মধ্যে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয়েছিল, শেষ হয়েছিল 1945 সালে। 1945 সালে 8ই মে হচ্ছে জার্মান কি করেছিল? আত্মসমর্পণ করেছিল। জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। তাহলে কত সালে শেষ হয়েছিল? 1945 সালে শেষ হয়েছিল। অপশন সি এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়? মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয়? বেকিং পাউডার, সাধারণ লবণ, ভিনেগার,
আজিনোমোটো। রাইট অ্যান্সার কি হবে? মনোসোডিয়াম গ্লুটামেট এটা খাদ্যে ভেজাল হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ বিভিন্ন পনির, আলু, মাশরুম এই সকল শাকসবজি মানে সবজিকে সতেজ রাখতে এগুলো ব্যবহার করা হয়। এটা এক ধরনের কিন্তু আজিনোমোটো। তাহলে রাইট অ্যান্সার আজিনোমোটো। তাহলে মনোসোডিয়াম গ্লুটামেটকে সাধারণভাবে বলা হয় আজিনোমোটো। অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ? মানব শরীরের বৃহত্তম অঙ্গের নাম কি? কোশ্চেনটিতে একটু ভুল রয়েছে, এই কোশ্চেনটি ভুল ছিল। লার্জেস্ট গ্ল্যান্ডের কথা বলছে এখানে, কিন্তু বাংলায় ট্রান্সলেট করার সময় এখানে কিন্তু ভুল অ্যান্সার করা হয়েছিল, পরীক্ষায় দিয়েছিল। তাহলে আমরা জানি মানব শরীরের বৃহত্তম অঙ্গ হচ্ছে ত্বক, কিন্তু এই অপশনটি এখানে নেই। কিন্তু মানব শরীরের বৃহত্তম অঙ্গ এখানে দেখো লার্জেস্ট গ্ল্যান্ডের কথা বলছে, মানে বৃহত্তম গ্রন্থি মানে প্রস্টিক গ্রন্থির কথা বলা হচ্ছে, সেটা এখানে রাইট অ্যান্সার হবে লিভার। অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। মানব শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে লিভার, কিন্তু এখানে কোশ্চেন দিয়েছে মানব শরীরের বৃহত্তম অঙ্গ, তখন ত্বক হবে, কিন্তু অপশনটি এখানে নেই। তারপরের কোশ্চেন, তারপরে 2021-এ শিফট 2 তে যে কোশ্চেন গুলো দিয়েছিল জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে, সেগুলো আমরা পরপর বলছি। প্রথম কোশ্চেন ছিল দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন? এই বইটি আমাদের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু লিখেছেন। তাহলে এখানে রাইট অ্যান্সার পণ্ডিত জওহরলাল নেহেরু দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি লিখেছেন। অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার এটি কোথায় অবস্থিত? আহমেদাবাদ, হায়দ্রাবাদ, দিল্লি নাকি আগ্রা? এখানে রাইট অ্যান্সার কি হবে? চারমিনার। চারমিনার বলতে যেখানে মসজিদ, প্রাচীন মসজিদ বা সৌধ মানে বিশ্ব দরবার যাকে বলা হয়, এটা অবস্থিত হায়দ্রাবাদে। তাহলে রাইট অ্যান্সার অপশন বি, হায়দ্রাবাদে চারমিনার অবস্থিত। এর পরের কোশ্চেন, সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব করছিল? সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশ রাজত্ব করত? অপশনে রয়েছে গুপ্ত বংশ, মৌর্য বংশ, শাক্য বংশ, নন্দ বংশ। তো এখানে রাইট অ্যান্সার হবে সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন নন্দ বংশ রাজত্ব করত। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি, নন্দ বংশ রাজত্ব করত। কত সালে ভারত আক্রমণ করেছিল বা ভারতে এসেছিল? মনে রাখবে খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারতে এসেছিল। ঠিক আছে, তারপরের কোশ্চেন, পরের কোশ্চেনে বলা হয়েছে কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন? রাইট অ্যান্সার কি হবে? অপশনে রয়েছে আইজ্যাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, মেরি কুরি। মনে রাখবে রেডিয়াম আবিষ্কার করেছিলেন ম্যারি কুরি এবং পিয়ের কুরি, স্বামী স্ত্রী ম্যারি কুরি এবং পিয়ের কুরি দুজনে, কিন্তু এখানে অপশনে রয়েছে মেরি কুরি, এটাই হবে রাইট অ্যান্সার। 1898 সালে, ঠিক আছে, 1898 সালে মেরি কুরি এবং পিয়ের কুরি দুজন মিলেই কিন্তু তেজস্ক্রিয় মানে পিচ বেল্ট থেকে তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেছিলেন। এর পরের কোশ্চেন বলা হয়েছে মানব দেহে হাড়ের সংখ্যা হলো, মানব দেহে হাড়ের সংখ্যা কত? 200টি, 225টি, 306টি, 206টি। তো আমরা জানি মানব দেহে টোটাল হাড়ের সংখ্যা প্রাপ্তবয়স্ক হলে 206টি আর শিশুদের ক্ষেত্রে 300টি। এবার এই 206টি যে হাড় রয়েছে কোথায় কোথায় রয়েছে? তার মধ্যে আমরা জানি করটিতে রয়েছে 22টি, মেরুদণ্ডে রয়েছে 33টি, কাঁধে রয়েছে 4টি, বক্ষপঞ্জরে রয়েছে 24টি, উরুর ফলকে রয়েছে 1টি, 2 ঊর্ধ্ববায়ুতে রয়েছে 60টি, শ্রেণীচক্রে রয়েছে 2টো এবং 2 পায়ে 60টি, মোট 206টি। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার অপশন ডি, মানব দেহে হাড়ের সংখ্যা 206টি। এর পরের কোশ্চেন 2022-এর শিফট 1-এ জিএনএম এনএম পরীক্ষায় 2022-এ জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে শিফট 1-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল সেগুলো আমি আলোচনা করছি। 10টি কোশ্চেন ছিল। ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? অপশনে রয়েছে ব্যাঙ্গালোর, তারপরে রয়েছে আগ্রা, তারপরে রয়েছে যোধপুর, তারপরে রয়েছে দিল্লি।
নীল শহর কাকে বলা হয়? নীল শহর বলা হয় যোধপুরকে। কেন নীল শহর বলা হয়? কারণ এখানকার মানে বাসিন্দারা বাড়িগুলো বেশিরভাগ সময় নীল কালারের করে থাকে, এই জন্য এখানে কিন্তু নীল রঙের বোঝায় বলে শহরটাকে আমরা নীল শহর হিসেবে চিনি। ভারতের কোন শহরকে নীল শহর বলা হয়? যোধপুরকে নীল শহর বলা হয়। এর পরের কোশ্চেনে বলা হয়েছে সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? সোডিয়াম বাইকার্বনেট সাধারণত কি নামে পরিচিত? অপশানে রয়েছে বেকিং পাউডার, সাধারণ লবণ, ভিনিগার, আজিনোমোটো। তো সোডিয়াম বাইকার্বনেট এটি হচ্ছে বেকিং সোডা, অর্থাৎ বেকিং পাউডার যেটা সেটাই বেকিং সোডা। তাহলে রাইট অ্যান্সার অপশান এ, সোডিয়াম বাইকার্বনেট সাধারণত বেকিং সোডা। একে সোডার বাইকার্বনেট বা সোডিয়াম অ্যাসিড কার্বনেট বা কখনো কখনো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলা হয়। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। তারপরের কোশ্চেন, মানব দেহে বৃহত্তম অস্থি কোনটি? অর্থাৎ মানব দেহের বৃহত্তম হাড় কোনটি? আমাদের থাই বা উরুর যে হাড় সেটা হচ্ছে সব থেকে শক্তিশালী বা সব থেকে দীর্ঘ বা বৃহত্তম অস্থি বা হাড় বলতে পারো, তাহলে তার নাম কি? ফিমার। তাহলে মানব দেহে বৃহত্তম অস্থি বা হাড় হচ্ছে ফিমার। অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও তিনি কি কি আবিষ্কার করেছিলেন? দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন, হ্যাঁ। বৃহস্পতি গ্রহের যে 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন, হ্যাঁ। আবিষ্কার করেছিলেন পেন্ডুলাম সময়ে সুষম পরিমাপ দেয়, তাও ঠিক। তাহলে ওপরে সবগুলোই সঠিক। ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন, বৃহস্পতি গ্রহে 4টি উপগ্রহ আবিষ্কার করেছিলেন, পেন্ডুলাম যে সুষম সময় পরিমাপ করে সেটাও তিনি বলেছিলেন। তাহলে এখানে সবগুলো সঠিক, অপশন ডি দাগ করতে হবে। তাহলে ঠিক আছে, এটা যেহেতু ক্যাটাগরি 1 1 নম্বরের কোশ্চেন। এরপরের কোশ্চেন, বিজ্ঞানের একটি শাখা এন্টামোলজির বিষয় হলো কি? বিজ্ঞানের একটি শাখা এন্টামোলজির বিষয় কি? উদ্ভিদের সৃষ্টি ও ইতিহাস, মানব জাতির প্রকৃতি, পোকামাকড় নাকি প্রস্তরের গঠন? তো এন্টামোলজিতে কি আলোচনা করা হয়? কীট পতঙ্গ নিয়ে আলোচনা হয়। কীট পতঙ্গ বলতে পোকামাকড় নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা বলতে পারি এন্টামোলজির বিষয় হচ্ছে পোকামাকড় নিয়ে আলোচনা, অর্থাৎ কীট পতঙ্গ নিয়ে আলোচনা। অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, প্রতি বছর বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিস্টেস দিবস পালন করা হয় কোন দিনে? রেড ক্রস বা রেড ক্রিস্টেস দিবস বা রেড ক্রিসেন্ট দিবস কোন দিনটিতে পালন করা হয়? 8ই জুন, 18ই জুন, 8ই মে নাকি 18ই মে? তো রাইট অ্যান্সার এখানে হবে 8ই মে। 8ই মে এটা হচ্ছে রেড ক্রস দিবস বা রেড ক্রিসেন্ট দিবস, এটা আমরা মনে রাখবো। এই সময় প্রাকৃতিক দুর্যোগ, সহস্র সংঘাত, অন্যান্য সংকটে যারা ভুগছে তাদেরকে কি করা হয়? উৎসর্গীকরণ করা হয়। তাহলে এখানে রাইট অ্যান্সার অপশন সি। তারপরের কোশ্চেন, প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন কি? প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন কি? পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের জেলা আদালতের প্রথম মহিলা বিচারপতি, ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। একদম ঠিক, বাকি অপশনগুলো দেখো ভুল রয়েছে। প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি বা প্রথম মুসলিম মহিলা বিচারপতি বললেও ভুল হবে না। তাহলে অপশন ডি এখানে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন, মস্তিষ্কের বৃহত্তম অংশটি হলো কি? মস্তিষ্কের বৃহত্তম অংশ, মস্তিষ্কের কি কি অংশ রয়েছে? মস্তিষ্কের অংশগুলো হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক রয়েছে। এবং আমরা এখানে এই মস্তিষ্কের গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক এগুলো আমরা ভাগ করেছিলাম। এখানে সেরিব্রাম মানে গুরু মস্তিষ্ক, সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ। তাহলে রাইট অ্যান্সার অপশন সি, মস্তিষ্কের বৃহত্তম অংশের নাম সেরিব্রাম। অপশন সি হবে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন, কোন এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতের প্রথম আপদকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে? তাহলে যে এমআরএনএ ভ্যাকসিনটিকে ভারতের প্রথম আপদকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে কোভিড এর টাইমে, সেটা হচ্ছে মডার্না এমআরএনএ 1273। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি। কোন এমআরএনএ? এমআরএনএ বলতে এখানে বলা হচ্ছে যে মডার্না ভ্যাকসিন যেটা, সেটাই হচ্ছে জরুরিকালে ব্যবহার করা হয়েছিল। তাহলে মডার্না এমআরএনএ 1273 এটা মানে কোভিড এর সময় জরুরিকালীন হিসেবে ভারতে প্রথম আপদকালীন প্রয়োগের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার।
তারপরের কোশ্চেন, কাকে উড়ন্ত শিখ বলা হয়? কাকে উড়ন্ত শিখ বলা হয়? উড়ন্ত শিখ কাকে বলা হয়? অপশন রয়েছে মিলখা সিং, পিটি উষা, জগজিৎ সিং, সৌরভ গাঙ্গুলি। তো মাথায় রাখবি উড়ন্ত শিখ বলা হয় ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংকে। মিলখা সিংকে উড়ন্ত শিখ বলা হয়। উড়ন্ত শিখ, খুব স্পিডে দৌড়াতেন এই জন্য। তিনি প্রথম আমাদের অ্যাথলেট হিসেবে কমনওয়েলথ গেমসে কিন্তু তিনি পেয়েছিলেন, অ্যাথলেট স্বর্ণ পদক পেয়েছিলেন। এবং এই যে উড়ন্ত শিখ এই উপাধিটা দিয়েছিলেন কে বলতে পারবে? এই উপাধিটা দিয়েছিলেন আমাদের হচ্ছে জেনারেল আইয়ুব খান। জেনারেল আইয়ুব খান এই উপাধি দিয়েছিলেন, অর্থাৎ উড়ন্ত শিখ বলেছিলেন মিলখা সিংকে। ঠিক আছে, এর পরের কোশ্চেন 2022-এর শিফট 2 এর কোশ্চেন। 2022-এর শিফট 2 তে জেনারেল নলেজে যে ধরনের কোশ্চেন দিয়েছিল এক এক করে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি? অপশনে রয়েছে নিউ ইয়র্ক, বেজিং, মুম্বাই, টোকিও। পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর হচ্ছে টোকিও। রাইট অ্যান্সার টোকিও। জনসংখ্যা কত? 3,74,00,000। তাহলে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরের নাম টোকিও। ঠিক আছে, মাথায় রাখবে, খুব ভালো কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্রত্যেক বছর কোশ্চেন কিন্তু রিপিট করা হয়। এটা মাথায় রেখে যেগুলো তুমি পারবে অ্যান্সার করো, না পারলে খাতায় নোট ডাউন করো। তারপরের কোশ্চেন, প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন? প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন? অপশনে রয়েছে জওহরলাল নেহেরু, সিভি রমন, ডক্টর অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছে? নোবেল পুরস্কার 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পেয়েছে। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন গীতাঞ্জলি কবিতা সংগ্রহের জন্য, অর্থাৎ গীতাঞ্জলি কবিতাটি লিখেছিলেন এই জন্য। ঠিক আছে, 1913 সালে গীতাঞ্জলি কবিতা সংগ্রহের জন্য তিনি সাহিত্যের উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরের কোশ্চেন, লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায়? লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, বঙ্গোপসাগরে নাকি আরব সাগরে? লাক্ষাদ্বীপ এটি অবস্থিত আরব সাগরে। আরব সাগরে লাক্ষাদ্বীপ অবস্থিত। এটা এক প্রকারের কিন্তু করাল দ্বীপ। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে আরব সাগর। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, থিওরি অফ রিলেটিভিটি মানে আপেক্ষিকতা, আপেক্ষিকতা এই তত্ত্ব প্রবর্তন করেন কে? থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রবর্তন করেন কে? টমাস আলভা এডিসন, আলবার্ট আইনস্টাইন, মার্কনি, জেমস ওয়াট। তো মাথায় রাখবে থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব এটা আবিষ্কার করেছিলেন আমাদের হচ্ছে আইনস্টাইন, বিজ্ঞানী আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, নিচের কোনজন চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যাম বিজেতা? সানিয়া মির্জা, রোহান বেপান্না, মহেশ ভূপতি, লেন্ডার পেস। এখানে যতজন অপশানে দেওয়া রয়েছে সবাই কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বিজেতা, প্রত্যেকেই কিন্তু গ্র্যান্ড স্ল্যাম বিজেতা, কিন্তু এখানে চতুর্থ ভারতীয় গ্র্যান্ড স্ল্যামের বিজেতার কথা বলছে। মাথায় রাখতে হবে বেপান্না প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা পেয়েছিলেন চতুর্থ ভারতীয় খেলোয়াড় হিসেবে। তাহলে এখানে চতুর্থ ভারতীয় খেলোয়াড় হিসেবে রোহান বেপান্না গ্র্যান্ড স্ল্যাম বিজেতা এই পুরস্কার পেয়েছেন। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, আলজাইমার রোগটি মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে? আলজাইমার এই রোগটি মানব দেহের কোন অংশকে আক্রান্ত করে? চারটি অপশন, কান, চোখ, মস্তিষ্ক, পাকস্থলী। আলজাইমার এটি হচ্ছে মস্তিষ্কের ব্যাধি, মাথার সমস্যা। এটা কেন হয়? এটা মূলত হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে যাওয়া, এটা কিন্তু হয়ে থাকে আলজাইমার। তাহলে আলজাইমার রোগটি মানবদের কোন অংশে হয়? মস্তিষ্কে হয়ে থাকে। তারপরের কোশ্চেন, ডক্টর জাকির হোসেন ছিলেন, ডক্টর জাকির হোসেন কে ছিলেন? প্রথম ভারতের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার প্রথম স্পিকার, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। তো ডক্টর জাকির হোসেন ইনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি এবং প্রথম মুসলিম রাষ্ট্রপতি। তাহলে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন
ডক্টর জাকির হোসেন। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, প্রখ্যাত আনন্দমঠ এই উপন্যাসটি রচনা করেন কে? প্রখ্যাত আনন্দমঠ এই উপন্যাসটি কে রচনা করেন? সরোজিনী নাইডু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রী অরবিন্দ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো মাথায় রাখতে হবে যে বিখ্যাত আনন্দমঠ এই উপন্যাসটি রচনা করেছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এটা প্রকাশ হয়েছিল 1882 সালে। ঠিক আছে, তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি রচনা করেন। তারপরের কোশ্চেন, সম্প্রতি খবরের শিরোনামে আসা বাগরাম বিমানপথটি বা বাগারাম বিমানপথটি কোন দেশে অবস্থিত? বাগারাম এই বিমানপথ কোথায় অবস্থিত? পাকিস্তান, আফগানিস্তান, ইরান না ভারতে? বাগারাম বিমানপথ এটা রয়েছে আফগানিস্তানে। কি বললাম? বাগরাম বিমানপথটি রয়েছে কোথায়? আফগানিস্তানে। রাইট অ্যান্সার অপশন বি। তারপরের কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের দুটি সভার নাম কি? ভারতীয় পার্লামেন্টের কয়টি সভা? দুটো সভা। এক হচ্ছে রাজ্যসভা, রাজ্য পরিষদ যাকে বলা হয়, লোকসভা অর্থাৎ জনগণের কক্ষ। তাহলে এগুলো কি কি? রাজ্যসভা, লোকসভা। অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন অর্থাৎ 2023-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল জেনারেল নলেজ থেকে সেগুলো আমরা আলোচনা করছি। আর তোমাদের আমি বলে দিয়েছি তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই লার্ন মাইল অ্যাপে পাবে। প্লে স্টোর থেকে লার্ন মাইল, LEARNMILD স্পেলিংটা ঠিকঠাক করে লিখবে। লার্ন মাইল লিখে সার্চ করলে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন PIQ সেকশন, এখানে GNM প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে প্রত্যেকটি সালের কোশ্চেন উত্তর সমেত, অ্যান্সার শিট সমেত এইভাবে কিন্তু ফোল্ডার করে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, পড়তে পারবে। অবশ্যই যাদের প্রয়োজন দেখে নেবে। অবশ্যই অ্যাপটি ক্লাসের শেষে ইনস্টল করবে। অনেক অ্যাপ ইনস্টল করেছো মানে পড়াশোনার জন্য, এই অ্যাপটি তোমরা ব্যবহার করতেই পারো, কারণ খুব ভালো একটি অ্যাপ। তাহলে এখানে আমরা 2023-এ যে কোশ্চেন গুলো, সেই 2023-এর কোশ্চেন গুলো এক এক করে আলোচনা করি। অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? অগ্নি মন্দির মানে ফায়ার টেম্পল, এই ফায়ার টেম্পল কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? অপশনে রয়েছে বৌদ্ধ ধর্ম, শিল্ট ধর্ম, খ্রিস্ট ধর্ম, জুরাথুস্ট্রবাদ বা পারসি ধর্ম। অগ্নি মন্দির বা ফায়ার টেম্পল এটা হচ্ছে জরাথুস্ট্রবাদ বা পারসি ধর্মের উপাসনা গৃহ। কি বললাম? অগ্নি মন্দির বা ফায়ার টেম্পল জরাথুস্ট্রবাদ অর্থাৎ পারসি ধর্মের মানুষের উপাসনা গৃহ। এটা তোমরা মাথায় রাখবে। এর পরের কোশ্চেন, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় এটা কোথায় অবস্থিত? অপশনে রয়েছে দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক নাকি মস্কো। তো আমরা জানি জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর বা জাতিসংঘ মানে রাষ্ট্রসংঘ, এই রাষ্ট্রসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্কে। তাহলে এর প্রধান কার্যালয় কোথায়? নিউ ইয়র্কে। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। তারপরের কোশ্চেন, সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? অপশনে রয়েছে টেথোস্কোপ, পেরিস্কোপ, ক্যালেইডোস্কোপ নাকি টেলিস্কোপ। পেরিস্কোপ, টেলিস্কোপ এই দুটোর মধ্যে তোমরা দেখো পেরিস্কোপ, এটাকে দেখতে এইরকম খানিকটা। ঠিক আছে, এইরকম খানিকটা। এখানে কিন্তু চোখ রেখে উপরের বস্তু দেখা যায়, মানে এখানে কাঁচ দেওয়া রয়েছে, আয়না দেওয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় পেরিস্কোপের মাধ্যমে। রাইট অ্যান্সার, পেরিস্কোপের মাধ্যমে নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায়। ঠিক আছে, তারপরের কোশ্চেন, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটি বাজান? ভাই মানে খুব ভালো একটি কোশ্চেন। আমজাদ আলী খান ইনি ধ্রুপদী সরোদ বাজাতেন। তাহলে এখানে রয়েছে অপশনে দেখো বীণা, তবলা, সরোদ। তাহলে এখানে সরোদ অপশন পাচ্ছি, সরোদ হবে রাইট অ্যান্সার, এটা তো হবেই না। তাহলে নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজাতেন? আমজাদ আলী খান সরোদ বাদ্যযন্ত্রটি বাজাতেন। অপশন সি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? সিস্টার নিবেদিতা, কুইন এলিজাবেথ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, প্রিন্সেস ডায়ানা। মাথায় রাখবে লেডি উইথ দ্য ল্যাম্প
কাকে বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় ফ্লরেন্স নাইটেঙ্গেল কে, অর্থাৎ আধুনিক নার্সিং এর প্রতিষ্ঠাতা ফ্লরেন্স নাইটেঙ্গেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন, গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ এটা হচ্ছে সবচেয়ে বড় কোরাল রিফ, এটা প্রশান্ত মহাসাগরে রয়েছে। তাহলে এখানে অপশনে দেওয়া রয়েছে দেখো চীন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর। তো আমরা জানি চিলির নিকটবর্তী স্থান প্রশান্ত মহাসাগর, আর প্রশান্ত মহাসাগরের অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়া দেশের মধ্যে কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফ পাওয়া যায়। তাহলে এখানে আমরা অ্যান্সার করব গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে পাওয়া যায়? অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। অপশন বি হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেন কি বলছে, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? পতঙ্গের কামড়ের ফলে কোন রোগটি হয়? এখানে অপশনে রয়েছে ডেঙ্গি, এটা মশার কামড়ে হয়, মশার কামড়ে হয়। তারপর রয়েছে স্কারবি, ভিটামিন সি এর জন্য হয়। নিউমোনিয়া রয়েছে, তারপরে অ্যাজমা রয়েছে। তাহলে এখানে আমরা জানি যে পতঙ্গের কামড়ে মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গি, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। ডেঙ্গি রোগটি মশার কামড়ে হয়। এবার তোমাদের কাছে আমি একটি হোমওয়ার্ক দেব, ডেঙ্গি রোগ কোন মশার কামড়ে হয়? তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে ডেঙ্গি রোগ কোন মশার কামড়ে হয়। তাহলে ডেঙ্গি হচ্ছে একটি পতঙ্গের কামড়ে অর্থাৎ মশাবাহিত রোগ, ঠিক আছে। তারপরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? সব থেকে বেশি বায়ু দূষণ করে কোনটি? কার্বন ডাই অক্সাইড না কার্বন মনোক্সাইড না সালফার ডাই অক্সাইড? তাহলে কি বললাম, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? সর্বোত্তম বায়ু দূষণ করে সালফার ডাই অক্সাইড। অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের কোশ্চেন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহের নাম কি? অপশনে রয়েছে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি। সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম শুক্র। শুক্র গ্রহের উষ্ণতা 464 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? শুক্র, উষ্ণতা 464 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি হচ্ছে সূর্যের দ্বিতীয় নিকটতম গ্রহ। সবচেয়ে কাছে রয়েছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন, আর প্লুটো তো বামন গ্রহে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে অপশন বি শুক্র হচ্ছে সৌরজগতের উষ্ণতম গ্রহ। তারপরের কোশ্চেন, সূর্যালোকে বা সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। অপশনে দিয়েছে দেখো, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের কিভাবে উন্নতি ঘটায়? তা প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না, ইনফ্রারেড আলো শরীরের ব্যাকটেরিয়া ধ্বংস করে না, অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। একদম ঠিক, অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। এটা হচ্ছে সূর্যালোক থেকে আমরা সরাসরি ভিটামিন ডি সংগ্রহ করতে পারি, এই জন্য বাচ্চা শিশুদের দেখবে হালকা রোদে শুইয়ে রাখা হয়, ঠিক আছে। তাহলে রাইট অ্যান্সার অপশন সি, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ অতিবেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডি তে রূপান্তরিত করে। এরপরে এএনএম জিএনএম 2024-এ যে কোশ্চেন গুলো দিয়েছিল সেখানে জেনারেল নলেজে যে 10টি কোশ্চেন ছিল সেগুলো আমরা এক এক করে আলোচনা করছি। প্রথম কোশ্চেন, ড্যাশ রাসায়নিক উপাদান Hg হিসেবে মনোনীত করা হয়? Hg হিসেবে মনোনীত করা হয় কোনটি? Hg মানে আমরা জানি আধুনিক, মানে হচ্ছে রাসায়নিক প্রতীক যেটা হচ্ছে পারদে। Hg মানে পারদের কথা বলা হচ্ছে, অর্থাৎ পারদের পারমাণবিক সংখ্যা কত? 80। তাহলে এখানে আমরা জানি কুইক সিলভার বা পারদের রাসায়নিক উপাদান হচ্ছে Hg। তাহলে এখানে অপশনের দেখো অপশন ডি পারদ, এটাই হবে রাইট অ্যান্সার। তাহলে রাসায়নিক উপাদান Hg হিসেবে মনোনীত করা হয় পারদকে, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন, ভারতে কয়টি রাজ্য রয়েছে? ভারতে কয়টি রাজ্য রয়েছে? এখানে অপশন গুলো দেখো 28টি, 24টি, 29টি, 25টি। ভারতে রয়েছে কয়টি রাজ্য? 29টি রাজ্য রয়েছে। কি বললাম? ভারতে রয়েছে 29টি রাজ্য এবং 7টি কেন্দ্র শাসিত অঞ্চল। কেন্দ্র শাসিত অঞ্চল, এগুলো মাথায় রাখবে। কোশ্চেন 29টি রাজ্য দিয়েছে, ভারতের কয়টি রাজ্য? কোশ্চেন এটাও দিতে পারে কয়টি কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে এর পরের বছর, মানে 2025-এর কোশ্চেন এইভাবে আসতে পারে। এই জন্য প্রত্যেকটি সিলেবাস অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ভাবে আমি প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস করাচ্ছি। প্লে লিস্টে তুমি চ্যানেলে ভিজিট করলে পাবে, প্রত্যেকটি ক্লাস দেখো,
মনোযোগ সহকারে পড়াশোনা করো, খাতায় শর্ট নোট করে পড়ো, দেখবে তুমি হুবহু কমন পাবে। আর যদি সিলেকশন পেতে চাও, ভালোভাবে পড়তে চাও, পেইড ব্যাচ নিতে পারো। পেইড ব্যাচেও আমরা কিন্তু একদম চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট অনুযায়ী পড়াই। তারপরের কোশ্চেন, জাপানের রাজধানী হলো কি? জাপানের রাজধানীর নাম কি? সিওল, ব্যাংকক, বেইজিং নাকি টোকিও? জাপানের রাজধানীর নাম কি? জাপানের রাজধানী হচ্ছে টোকিও। কি বললাম? জাপানের রাজধানী হচ্ছে টোকিও। এর জনসংখ্যা 9.1 মিলিয়ন। ঠিক আছে, জাপানের রাজধানী টোকিও। এর পরের কোশ্চেন, বিশ্বের দীর্ঘতম নদী হলো কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? অপশানে রয়েছে আমাজন, মিসিসিপি, নীলনদ, ইয়াংতজে। তাহলে বিশ্বের দীর্ঘতম নদী মিশরের নীলনদ। মিশরের নীলনদকে আমরা দীর্ঘতম নদী হিসেবে চিনি, কারণ নীলনদের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 6650 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী। তাহলে রাইট অ্যান্সার অপশন সি। ভারতের বললে তখন গঙ্গা হতো, কিন্তু বিশ্বের কথাটা বলেছে। ঠিক আছে, এরপরের কোশ্চেন, ড্যাশ গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? আগুন নেভানোর জন্য আমরা কোন গ্যাস ব্যবহার করি? নাইট্রোজেন না কার্বন ডাই অক্সাইড? হ্যাঁ, CO2 বা কার্বন ডাই অক্সাইড আমরা আগুন নেভাতে ব্যবহার করি। অক্সিজেন আর হাইড্রোজেন তো হবেই না। তাহলে এখানে আগুন নেভাতে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড। আগুন নেভাতে ব্যবহার করা হয় কার্বন ডাই অক্সাইড। এরপরের কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন কে? ওয়ার অ্যান্ড পিস এই উপন্যাসটি কে লিখেছেন? ইভান তুর্গেনেভ, আন্তন চেকভ, লিও টলস্টয়, ফিওদর দস্তয়েভস্কি? কি হবে? লিও টলস্টয়। লিও টলস্টয় ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন। ইনি রাশিয়ান একজন লেখক, বিদেশি লেখক, রাশিয়ান লেখক। 1863 সালে এই বইটি তিনি লিখেছিলেন। ঠিক আছে, ওয়ার অ্যান্ড পিস, লিও টলস্টয়। তারপরের কোশ্চেন, ড্যাশ ভারতের জাতীয় পাখি? ভারতের জাতীয় পাখির নাম কি? অপশন রয়েছে হাঁস, ময়ূর, চড়াই পাখি, ঈগল। তো আমরা জানি ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর, অর্থাৎ পিকক, যাকে ইংরেজিতে মানে বিজ্ঞানসম্মত নাম হিসেবে আমরা জানি পাভো ক্রিস্টাস। প্রাভো ক্রিস্টাসকে ভারতের জাতীয় পাখি অর্থাৎ ময়ূরকে ভারতের জাতীয় পাখি বলা হয়। এরপরের কোশ্চেন, এক সহস্রাব্দ কত বছর? এক সহস্রাব্দে কত বছর থাকে? 100, 2000, 10,000 নাকি 1000? এক সহস্রাব্দ মানেই আমরা জানি 1000 বছর। এক সহস্রাব্দ মানে আমরা জানি 1000 বছর। অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এরপরের কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তিনি 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন। তাহলে আমরা বলতে পারি যে 1947 থেকে 1964 সাল পর্যন্ত দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। অপশন সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? এর পরের কোশ্চেন, বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? এখানে অপশানে রয়েছে দেখো অ্যান্টেরিও হ্রদ, ক্যাসপিয়ান সাগর, লেক সুপিরিয়র, বৈগা। এখানে অপশানগুলো একটু চালাকি করা হয়েছে। তো আমরা জানি সুপিরিয়র হ্রদ বিশ্বের বৃহত্তম স্বাদু বা মিষ্টি জলের হ্রদ। তাহলে এটা হবে না। বৈকাল হ্রদ, এই বৈকাল হ্রদ আয়তনের দিক থেকে সব থেকে বড়, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ক্ষেত্রফল এবং আয়তনের দিক থেকে সব থেকে বড় হচ্ছে কাস্পিয়ান সাগর। তাহলে বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, কারণ আয়তন ক্ষেত্রফলে সবচেয়ে বড় এবং এটাকে সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা ডিটেলসে বোঝাই। সুন্দর করে যদি বুঝে নাও, আমি বলছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে রাখলে 3-4টে করে কোশ্চেন প্রত্যেক বছর কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট করা হচ্ছে। সেই জন্য ক্লাসগুলো দেখবে, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। বন্ধুদের সঙ্গে মানে ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকলে তাদেরকে শেয়ার করো। ক্লাসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখবে তোমাদেরই উপকারে আসবে। বছরের প্রথম থেকে যেভাবে আমি পড়াচ্ছি, পরীক্ষার আগে যেভাবে আমি তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি, যেভাবে তোমাদের সঙ্গে আমি হেল্প করব তোমাদেরকে, তোমরা ঠিকঠাক পড়লে একটি সিলেকশন তোমার হবেই। সেই জন্য মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং এর আগের ক্লাসগুলো যেগুলো দিয়েছি প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখো এবং পিডিএফ তোমরা লার্ন মাইল অ্যাপে পাবে। এই লার্ন মাইল অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও।
আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে। তুমি যেই মুহূর্তে ভিডিওটি দেখছো হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের সঙ্গে কন্টাক্ট করবে। প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস তোমরা পাবে সন্ধ্যে 7টা থেকে, এবং প্রতিদিন ক্লাস। একবারই পেমেন্ট করবে 699 টাকা, এরপরে কোনো টাকা লাগবে না, কোনো মান্থলি টাকা এখানে নেওয়া হয় না। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট অনুযায়ী ক্লাস করানো হয়। যদি আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। নিজেদের পেমেন্টের অপশন না থাকলে অন্য কাউকে দিয়েও তুমি পেমেন্ট করতে পারো, তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কন্টাক্ট করবে, বা এই স্ক্যানারটিও তোমরা ইউজ করতে পারো। পেমেন্ট করে স্ক্রিনশট দিলে আমরা অ্যাড করে দেব, ঠিক আছে? এবং তোমাদেরকে আমি বারবার বলছি, প্রত্যেকটি ক্লাস যেভাবে আমি করাচ্ছি তোমরা অবশ্যই করো। এর আগে অনেক স্টুডেন্ট আমাদের কাছে পড়তো, প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে সিলেকশন পেয়েছে। তুমিও যদি ঠিকঠাক করে পড়ো গভর্নমেন্ট কলেজে সিলেকশন পাবে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো। বছরের প্রথম থেকে, মানে এখনো অনেক টাইম রয়েছে, যদি ঠিকঠাক করে পড়ো আশা করি গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আজকের সেশন আমি এখানেই শেষ করছি। মনোযোগ সহকারে পড়ো এবং নিজের খেয়াল রাখো, ক্লাসে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করো।